সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মঞ্জুর ইসলাম মঞ্জু রয়েছেন আমাদের সঙ্গে। মঞ্জু, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। দৈনিক ইত্তেফাকের আজকের শিরোনাম হচ্ছে সীতাকুণ্ডের সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। আমার দেশ প্রশাসনের স্থবিরতা, নতুন সরকারের আক্ষেপ অপেক্ষা আর সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়। মানবজমিন চট্টগ্রামের সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, ভয়ঙ্কর সিরিয়াল কিলার। আমাদের সময় চতুর্মুখী চাপে নির্বাচন কমিশন, আগামীর রাজনীতি হবে মানব কল্যাণে। দেশ রূপান্তর, গরু দুধের ৬৭ ভাগই ভেজাল, হা ভোট দিলে শোষণ মুক্ত হবে বাংলাদেশ। খবরের কাগজ, সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, আহত ৩, একে আজাদের জালিয়াতি, ব্যাংকে ব্যাংকে দুদকের চিঠি। কালবেলা হঠাৎ আলোচনায় শরিয়া আইন, রাজনীতি হওয়া উচিত দেশের মানুষের জন্য। ইনকিলাব, রিক্সা ব্যাটারি রিক্সার দ্বন্দ্বের রাস্তা অবরোধ, উদ্যোক্তাদের মতামত অপেক্ষার অভিযোগ। সংগ্রাম, গণভোটে হাসিল দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, শেষ মুহূর্তে স্থগিত সাকসু নির্বাচন। গণভোটে অংশ নিন, হাতে সিল দিন। মিছিল মিটিং দোষারোপের রাজনীতি আর নয়। আজকে যে খবরাখবর সব নির্বাচন কেন্দ্রিক খবর। তো নির্বাচন কেন্দ্রিক খবরের মধ্যে দিয়ে চট্টগ্রামে একটা বড় ঘটনা ঘটেছে। সেখানে দুজন র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন এবং এই ঘটনাটা আপনি নিশ্চয়ই জানেন। আর নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু উত্তাপ বাড়তে শুরু করবে বা বেড়েছে অলরেডি, একদিন বা 2 দিন বাদে। আপনি কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আর মাত্র একদিন বাকি আছে নির্বাচনের মাঠে যুদ্ধে নামার। আজকে হলো প্রত্যাহারের শেষ দিন এবং তারপর দিন হলো মার্কা দেওয়া হবে 21 তারিখ। 22 তারিখ থেকে অফিসিয়ালি নেমে যাবে সবাই যার যার যুদ্ধে। সময়টা যত যাবে নানা রকম অশান্তি তত বাড়বে, কারণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে রাজনৈতিক দল পারস্পরিক যেই কাদা ছোড়াছড়ি হচ্ছে, আসলে যেই নতুন বন্দোবস্তের জন্য আমাদের অভ্যুত্থানটা হলো, সেই নতুন বন্দোবস্তের ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা পাচ্ছি না। ল্যাঙ্গুয়েজটা একদম ভয়াবহ অবস্থা। কারণ 18 মাস আমরা দেখলাম, 18 মাসের মধ্যে সবই হলো গালাগালি, অকথ্য ভাষায় গালাগালি। আমাদের রাজনীতিতে কালচার চলে আসছে। সেই রাজনীতির গালাগালির পর্যায়টা শেষ করে যখন আমরা নির্বাচনের দিকে গেলাম, তখন দেখা যায় অভিযোগের শেষ নাই। একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগের, এইটা করে সেইটা করে, মনে হচ্ছে যেন মানে একদম যারা একসাথে একসময় বসতো তাদের মধ্যে একসময় দা কুমড়া সম্পর্ক হয়ে গেল। যারা একসময় সমমনা ছিল তারা এখন দূরের মনা হয়ে গেছে। মানে ভয়ঙ্কর রকম অবস্থা। এখন যত দিন যাচ্ছে সেই অবস্থাটা কোন দিকে যাবে এটা আল্লাহ মালুম, বলা যাচ্ছে না এখনই। কারণ বাংলাদেশে এখন সবাই মনে করতেছে যে এই যে নির্বাচনের দৌড় যেটা শুরু হলো, এইবারই হলো শেষ চান্স। এইবার যদি ক্ষমতায় না আসতে পারি তবে আর জীবনে ক্ষমতায় আসতে পারবো না, এরকম একটা চিন্তা সবার মধ্যে কাজ করতেছে। যারা এক সময়ে 2টা 3টা 5টা সিট পাইতো, তারাও এখন মনে করতেছে তাদের এইবারই হলো সুবর্ণ সুযোগ, তারা বাংলাদেশের ক্ষমতায় আসবে। বিএনপি দীর্ঘদিন মানে নির্যাতন অত্যাচার শেষ করে তারেক রহমান দেশে আসার পরে, এই তারেক রহমান দেশে আসে না কেন, আসতে পারবে না কেন, এইটা সেটা নানা রকম জল্পনা শেষ করে যখন একটু ঘুষিয়ে উঠলো, তখনই নানা রকম ঝামেলা শুরু হলো। তারেক রহমান উত্তরবঙ্গে যাবে, তারপর আবু সাঈদের কবর জিয়ারত করতে যাবে, সেখানেও বাধা। কিন্তু ঢাকার মধ্যে যদি কেউ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমাবেশ করে বা কোনো ঘরের মধ্যে বা কোনো অডিটোরিয়ামে করে, তখন গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিল হচ্ছে, এগুলাতে আর কোনো কিছু সমস্যা নেই, এগুলা চলে। কারণ এখন নির্বাচন কমিশনের ব্যাপারে সবারই অভিযোগ, নির্বাচন কমিশন কাউকে সন্তুষ্ট করতে পারছে না। প্রত্যেকেই বলে নির্বাচন কমিশন কারো না কারো পক্ষে কাজ করছে। নির্বাচন কমিশন কারো না কারো পক্ষে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। কারণ নির্বাচন কমিশনের তো নিজের কোনো পক্ষ নাই, থাকার কথা না। হ্যাঁ, এখন পর্যন্ত নিজের কোনো পক্ষ প্রকাশ্যে নাই। কিন্তু আমরা বলতে পারি যে সরকারের পক্ষ আছে, কারণ সরকার তো একটা দল তৈরি করেছে এবং এই দলের যারা অর্গানাইজার, এই দলে যারা আছে, তাদেরই নির্বাচিত হলো এই সরকারের বডি। তো সরকারের একটা পক্ষ আছে,
এর মধ্যে আবার মানে জাতীয় নির্বাচনের সাথে আপনার গণভোটের একটা ব্যাপার চলে আসছে। সরকারের একটা পক্ষ যারা একসময় গণভোট পক্ষে বিপক্ষে নিয়ে ঐক্যমত্যের কমিশনে যখন আলোচনা হয়, তখনই রাজনৈতিক দলের মধ্যে একটা গ্রুপ হা ভোটের পক্ষে ছিল, আরেকটা গ্রুপ না ভোটের পক্ষে ছিল। গভর্নমেন্ট এখন হা ভোটের পক্ষে নেমে গেছে। গভর্নমেন্টের সুযোগ হলো জাতীয় নির্বাচনের জন্য একটা আচরণবিধি আছে যে এই করা যাবে না, এই করা যাবে না, কিন্তু হা ভোটের জন্য কোনো আচরণবিধি করে নাই। এই জায়গায় চালাকির ট্রাম্প কার্ড ওভার ট্রাম্প দুইটাই হচ্ছে। কীরকম? যেমন গভর্নমেন্ট বুঝতে পারতেছে যে যদি কোনোভাবে হা ভোট না জিতে, এখন তো বলা হচ্ছে হা ভোট যদি না জিতে এই হবে সেই হবে, ফেসিবাদ ফিরে আসবে, তারপরে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা বাড়বে, তারপরে যেভাবে ইচ্ছা সেভাবে দেশ চালাবে, আগের মতো হয়ে যাবে। যত কথাই বলুক, মূল সমস্যাটা হলো যে গভর্নমেন্ট জানে যে কোনো কারণে যদি এই জুলাই সনদ বাস্তবায়ন না হয়, যদি না ভোট জয়যুক্ত হয়, এই যারা এখন গভর্নমেন্টে আছে সবাই বিপদে পড়বে। সেই বিপদ থেকে কাটানোর জন্য এনিহাও হা জয়যুক্ত হইতে হবে। তাই এটা হলো ট্রাম্প, যে গভর্নমেন্ট এটা এনিহাও জিতাইতে হবে। ওভার ট্রাম্প হলো এই গভর্নমেন্ট এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের চেয়ে বেশি বুঝে কিন্তু এনসিপি, সেই কারণে সে জুলাই সনদে সাইনই করে নাই। কিন্তু এখন আবার বলতেছে তারা হা ভোটের পক্ষে থাকবে। সাইন না করার কারণটা কি? আপনাকে কোনো রিপোর্টে দেখেছেন কখনো? না, সাইন না করার কোনো কারণ তো তারা ব্যাখ্যাও করে নাই। একটা কারণ নিশ্চয়ই আছে। হ্যাঁ, নিশ্চয়ই কারণ আছে। এখন এমন হইতে পারে জিতলে আমার, না জিতলে তোমার, কোনো রিস্ক নিলাম না আমি। হারবোর্ড যদি জিতে, তার মানে কোনো কমিটমেন্ট নাই? কোনো কমিটমেন্ট তো দেখলাম না। তো এই যে গতকাল যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হলো, সেই জায়গায়ও তো এই আলোচনাটা প্রধান উপদেষ্টা করলেন না যে তোমরা যেহেতু এখন হা ভোটের পক্ষে আছো, জুলাই সনদে এখন সাইন করো। সেই কথাটা তো প্রধান উপদেষ্টা বললেন না এখন পর্যন্ত। তো সব কিছুর মধ্যেই কে কাকে ট্রাম্প করতে পারে, কে কাকে ওভার ট্রাম্প করতে পারে। জুলাই সনদের সাইন করলো না কিন্তু এখন হা ভোটের পক্ষে। কেউ কিছু বলছেও না যে তোমরা, আগে তারা বলছে কিন্তু অধ্যাপক আলী রিয়া সাহেব বলছে, অন্যরাও বলছে যে এখন কোনো না কোনো সময় তারা এটাতে সাইন করবে। কিন্তু সাইনের কিন্তু আর সময় কই? আর তো সময় নাই, নির্বাচন আসতেছে। এখন এখন সংখ্যাটা হচ্ছে এই যে এখনো কিন্তু সাধারণ মানুষ নির্বাচন নিয়ে কিন্তু তারা সংশয় প্রকাশ করেছে এবং তাদের পক্ষের যে নির্বাচন প্রতিনিধি যারা নির্বাচন পরিচালনা করবে, সাবেক উপদেষ্টা আসিফ ভুঁইয়া, সে তো সংশয় প্রকাশ করেছে, পরিষ্কারভাবে সংশয় প্রকাশ করেছে। জামাতের পক্ষ থেকে জামাতের নায়েবে আমির তাহের সাহেব বলছেন যে 2008-এর মতো ইনব্যালেন্স নির্বাচন তারা মেনে নেবে না। মানেটা কি? মানেটা হলো, আমি বলবো যে বাংলাদেশেই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সবচেয়ে হোয়াইট কালার দুর্নীতি হয়েছে 2008-এর নির্বাচনে, যেটা নিয়ে কেউ চ্যালেঞ্জ করে নাই। কিন্তু এই একটা মাত্র নির্বাচন, যে নির্বাচনের আগে যারা পার্টিসিপেট করছে নির্বাচনে, তারা জানতো কে কত আসন পাবে। কিভাবে জানতো? আমি একটা ঘটনা আপনাকে বলি। খন্দকার দেলোয়ার সাহেব তখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বেগম খালেদা জিয়া 2008-এর নির্বাচনে অংশগ্রহণ করবে না। ওই জায়গায় উনি রিজিট যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব না, আমি জানি নির্বাচনে অংশগ্রহণ করলে কী হবে। এরকম যখন বার্গেনিং চলছে, তখন বাংলাদেশের একটা লিডিং দৈনিক কাগজে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে কি পরিমাণ ভোট পাবে, ব্যাপক ভোটে বিএনপি জিতে যাবে, এই একটা নিউজ লিড করা হয়েছিল। তারপরের দিন তখনকার মিত্র এবং জামাত ইসলামের মানে সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনি বেগম জিয়ার সাথে দেখা করতে গেলেন। ওই সময়ে খন্দকার দেলোয়ারও পাশে ছিলেন, দেলোয়ার সাহেব গিয়েছিলেন। আমার এই টোটাল বক্তব্যটা দেলোয়ার সাহেবের মুখ থেকে শোনা। তখন বেগম জিয়াকে বললেন যে আমরা নির্বাচন নিয়ে প্রসঙ্গ ওঠার পরে বেগম জিয়া বললেন, দেখেন আমি এই নির্বাচনে যাব না। অনেকবার কথাবার্তা বলার পরে তখন মুজাহিদ সাহেব এই পত্রিকাটা সামনে দিয়ে বললেন যে দেখেন আপনি নির্বাচনে যাবেন না, বিএনপির নির্বাচনে গেলে কী পরিমাণ কত ভোট পেয়ে আমরা জিতে যাব।
তখন ম্যাডাম নাকি, এটা খন্দকার দেলোয়ার সাহেবের মুখ থেকে আমার শোনা, দেলোয়ার ম্যাডাম নাকি নিচের থেকে একটা ফাইল বের করে বললেন যে যেই জরিপ রিপোর্টের উপরে এই রিপোর্টটা খবরের কাগজ করেছে, এই জরিপ রিপোর্টটা আমার কাছে আছে, আমি জানি এই জরিপ রিপোর্টটা কে করেছে, কারা করেছে। এবং এটাও জানি আমরা নির্বাচনে গেলে বিএনপি পাবে 30টা, আপনি পাবেন 3টা, জামাত ইসলাম পাবে 3টা। শেষ পর্যন্ত দেখা গেল নির্বাচনের পরে বিএনপি এবং 4 দলীয় জোট 33টা আসন পেয়েছিল। বিএনপি 30টা, জামাত ইসলামী 2টা এবং এলটিপি 1টা। তো যেই নির্বাচনের ফলাফল নির্বাচন হওয়ার আগে জানা যায়, এর চেয়ে হোয়াইট কালারের নির্বাচন আর কি হইতে পারে? কিন্তু সেটা আবার সবাই মেনেও নিয়েছে। একটা ইনফরমেশন আপনার সাথে আমি যোগ করি, আলী হাসান মুজাহিদ ঢাকার বাইরে ছিলেন, তো বেগম জিয়া যাওয়ার কথা ছিল প্রেস ক্লাবে, সারা দেশ ঘুরে আসছেন তিনি। ঘুরে আসার পরে তিনি বলছেন, তিনি ওই দিন প্রেস কনফারেন্স না, জাস্ট এমনি মিডিয়া প্রেস আলোচনা বলবেন, আমি নির্বাচনে যেতে চাই, কিন্তু যে নির্বাচন কমিশন আমার দল ভাঙার চেষ্টা করেছে, সে তাদের অধীনে আমি নির্বাচনে যেতে পারি না। সরি, এইটা জানাজানি হওয়ার পর আলী হাসান মুজাহিদকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়, ও তখনই তিনি দেখা করেছিলেন, যেটা আপনি পরে বলছেন, এটা সত্য। জি, তো আমি তখন আমার মনে আছে ওই 2008-এর ওই ইলেকশনের সময় আমি ইলেকশন কমিশন বিট কভার করেছি। সেইখানে এটিএম শামসুল হুদা, এখনকার যে অ্যাডভাইজার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব এবং সোহেল হোসেন, আর সেক্রেটারি ছিলেন হুমায়ুন কবির। যে ইলেকশনের পরে যাকে মানে গিফট দেওয়া হয়েছিল, স্বাস্থ্য সচিব করা হয়েছিল, যদিও তিনি স্বাস্থ্য সচিব বেশি দিন টিকতে পারেন নাই। আমি ইলেকশনের পরে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম একটা বিষয় আমি শুনেছি, বেগম জিয়া ইলেকশনের আগেই বলেছিলেন যে তারা 30টা আসন পাবে, জামাত পাবে 3টা। তো বেগম জিয়া যেটা আগে মানে ধারণা করেছিলেন বা ইনফরমেশন, তো ইনফরমেশন মিলে গেল কীভাবে? ব্রিগেডিয়ার সাখাওয়াত আমাকে কোনো উত্তর দিতে পারেনি। আমি একই প্রশ্ন সোহেল হোসেনকে, কারণ তিনি তো এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। আমি একই প্রশ্ন সোহেল হোসেন সাহেবকে করেছি, একই প্রশ্ন আমি এটিএম শামসুল হুদা সাহেবকে করেছি, একই প্রশ্ন আমি হুমায়ুন কবির সাহেবকে করেছি, কেউ উত্তর দিতে পারে নাই। তো সেই জন্য আমি বললাম যে ওই নির্বাচনটা সবাই মেনে নিয়েছে, মনে করছে যে এটিএম শামসুল হুদা খুব ভালো একটা গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে গেছে। কিন্তু সেই নির্বাচনের রেজাল্ট কী হবে সেটা বেগম জিয়া আগেই জানতো। ওই তো বললাম। হ্যাঁ, তো আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে হোয়াইট কালারের দুর্নীতি, সেদিন কারা সহযোগিতা করেছিল, হ্যাঁ হোয়াইট কালারের এরকম দুর্নীতির নির্বাচন কিন্তু আর হবে না, আর হয় নাই। আমরা 2018 নির্বাচন বলেন, 2014 নির্বাচন বলেন, যে নির্বাচনই হতো, এগুলো তো দিনের ভোট রাতে হয়েছে। দিনের ভোট রাতে যেগুলো হয়েছে এগুলোও তো কিন্তু শেখ হাসিনা জানতো না কত আসন পাবে। ওই একটা জনশ্রুতি আছে, এটা কতটুকু জানি না, যে ওই নির্বাচনে, যে 2018 নির্বাচনে 30% ভোট আগেই কাস্ট হয়েছে, সেটা শোনা গেছে। তো যেই নির্বাচনে প্রার্থীরা জানে সে কত আসন পাবে, দল জানে, প্রতিদ্বন্দ্বী দল জানে কত আসন পাবে, এর চেয়ে মানে জঘন্যতম নির্বাচন বাংলাদেশে কি হইতে পারে? তো সেই কারণে 2008-এর নির্বাচন নিয়ে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে কথাটা বলেছেন, এটা আমার কাছে মনে হচ্ছে ওই নির্বাচনের সাথে লিঙ্ক করে তিনি বলেছেন। আরেকটা কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন 2008-এর মতো নির্বাচন না, আমরা 1991-এর মতো নির্বাচন চাই, মানে হবে 1991-এর মতো নির্বাচন হবে। এইটাতে আমার কাছে আরেকটা পলিটিক্যাল বিষয় মনে হয়েছে, কারণ 1991 যে নির্বাচন হয়েছিল এরশাদের পতনের পরে, তখন আওয়ামী লীগ ধরেই নিয়েছিল তারা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে নির্বাচিত হবে। আওয়ামী লীগের সিনিয়র লিডাররা মোটামুটি সবাই মন্ত্রিসভায় যাবে এবং কে কী মন্ত্রী হবে আলোচনা হচ্ছিল, এবং তখন সবাই তারা নতুন মুজিব কোড বানিয়ে ফেলেছিল, এবং আপনার সেই রমনা ভবনের বহু টেইলার তখন মুজিব কোড বানানোর জন্য ব্যস্ত সময় কাটাতো। কিন্তু নির্বাচনের পরে চিত্রটা উল্টে গেছে। এখনকার যে আবহাওয়া, নির্বাচনের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই যে ক্ষমতায় যাওয়ার যে প্রতিযোগিতা, সবাই খুব কনফিডেন্ট যে নির্বাচনে বিজয়ী হয়ে যাচ্ছে, দুই পক্ষই, মানে বিএনপি জোটও এবং 10 দলীয় জোটও কিন্তু সবাই কনফিডেন্ট যে নির্বাচনে তারা ক্ষমতায় যাচ্ছে। তো
তো সেইটা মিন করে কিনা যে যারা এখন যত বেশি কনফিডেন্ট, সেই কনফিডেন্টের জায়গাটা 91-এর মতো দুর্বল হয়ে যাবে কিনা, বা কোনো ওইরকম কোনো নেপথ্য কোনো কারণ আছে কিনা। দুইটা বক্তব্যই কিন্তু খুব পলিটিক্যাল মনে হয়। এই অভিযোগ তো দুই দিক থেকেই শুনতেছি। জি, ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হবে, ইঞ্জিনিয়ারিং হবে, ইলেকশন এই নির্বাচন এরকম হবে না, ওইরকম হবে না। এই যে ইনব্যালেন্স নির্বাচনের কথা যেটা বললেন ডক্টর তাহের, ইনব্যালেন্স নির্বাচন বলতে উনি কি বোঝাচ্ছে ওটা ব্যাখ্যা না করা পর্যন্ত। নির্বাচন হলে মাত্র 30টা সিট দিয়া বাকি সিটগুলো এক পার্টি নিয়ে ইনব্যালেন্স নির্বাচন যদি তারা বুঝতেই পারেন যে ইনব্যালেন্স নির্বাচন হবে, তবে তারা 10 দলীয় 11 দলীয় জোট করলেন কেন? কারণ ক্ষমতা তো অন্য পার্টি বলতেছে যে তারা এই চেষ্টা করতেছে, তারাই চেষ্টা এখন করছে। কোনটা সত্য তারা জানি না। এখন আমাদের যত দিন যাবে তত কিন্তু এই পক্ষ বিপক্ষের কাদা ছোড়াছুড়ি বাড়বে, এবং এর সাথে যোগ হচ্ছে কিন্তু দেশের আইন শৃঙ্খলা। এই যে কালকে র্যাবের যে ঘটনাটা ঘটলো, অস্ত্র উদ্ধার করতে গিয়ে যে সীতাকুণ্ডের যে ঘটনাটা ঘটলো, এইটাকে বড় কোনো ইস্যু নির্বাচন উপলক্ষে করা হয় কিনা, এইটা একটু দেখার ব্যাপার। যে দেশের আইন শৃঙ্খলা খারাপ, এখন নির্বাচন কিভাবে হবে, যেটা অনেক আগের থেকে, ইভেন আপনার নির্বাচনের মনোনয়ন শেষ, প্রত্যাহার শেষ প্রায়, যেখানে মার্কা পাবে একদিন পরে, এরকম সময় কিন্তু দেশের অনেক মানুষ, একটু জানাশোনা মানুষ যারা সব কিছুর খোঁজখবর রাখে, তারাও কিন্তু গণমাধ্যমের লোকজনকে দেখা হলে জিজ্ঞেস করে যে ভাই সবই ঠিক আছে, কিন্তু নির্বাচনটা কি হবে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তো বন্ধ হচ্ছে না। তো কেন কনফিডেন্স নাই? চিফ অ্যাডভাইজার কালকে বললেন যে এনসিপি দেখা করলেন যে কোনোভাবেই নির্বাচনে কোনো রকম মানে এদিক সেদিক হবে না, কোনো কারচুপি হবে না, কোনো কিছু হবে না, এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হবে। এবং লেভেল প্লেয়িং ফিল্ডের যে ব্যাখ্যাটা হলো যে এখন সবাই তো বিরোধী দল, এখন সরকারি দল বলতে তো এখন এনসিপিকেই বোঝায়। এনসিপি ছাড়া সবাই এখন বিরোধী দলে, এখন এনসিপিও বলে লেভেল প্লেয়িং ফিল্ড। কালকে প্রধান উপদেষ্টাদের সাথে যারা দেখা করে আসছে, এদের মধ্যে 2 জন তো হলো প্রধান উপদেষ্টার মানে সহকর্মী, সাবেক সহকর্মী। আর যেই 4 জন দেখা করে আসছে, 4 জনই তো হলো প্রধান উপদেষ্টা বানানোর কারিগরদের মধ্যে তারা ছিল। তো যাদের আন্দোলনের বেনিফিশিয়ারি প্রধান উপদেষ্টা, তারা নিজেদের মধ্যেই তো নিজের আলোচনা করেছে। তো তারপরে তারা যদি বলে যে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নাই, তো লেভেল প্লেয়িং ফিল্ডটা কার জন্য আছে? এই যে এতগুলা দল জোট নির্বাচনে অংশগ্রহণ করছে, লেভেল প্লেয়িং ফিল্ডটা কার জন্য আছে? যখন অ্যাডভাইজাররা হাবোটের পক্ষে নেমে গেছে, যে অ্যাডভাইজার নামতে পারে, যে রিটার্নিং কর্মকর্তা হাবোটের পক্ষে ক্যাম্পেইন করতেছেন, তিনি ওইখানে অন্য তুমি তো একটা পার্টি হয়ে গেলেন, তার বাকিটা কি থাকবে? এই নির্বাচন, এই হাবোটের পক্ষের যে ক্যাম্পিংটা, এই ক্যাম্পিংটা অ্যাডভাইজাররা করতেছে। 2 দিন আগে একজন অ্যাডভাইজার শুনলাম বলল যে হাবোটে যদি ভোট না দেয় তো ভোট দেওয়া এটা হলো ফরজে কাফায়া। এখন ফরজে কাফায়া কোনটা? এখন নতুন করে তো ফরজে কাফায়ার ব্যাখ্যা জানতে হবে। তো ফরজে কাফায়া যদি এত গুরুত্বপূর্ণ জিনিসই হয় হাবোটটা, তো হাবোটের একটা নীতিমালা করতেন। আর হাবোটের ক্যাম্পিংয়ে কারা আছে? অ্যাডভাইজার আছে অথবা বিশেষ সহকারী আছে, যারা বিভাগীয় কমিশনার আছে, ডিআইজি আছে, ডিসি আছে, এসপি আছে, ইএনও আছে। তো এই যে বডিটা যাদের নিয়ে ক্যাম্পিং করতেছে, এই বডি পুরোটাই তো ইলেকশনে কাজ করবে। তো ইলেকশনে কাজ করলে সরকার তো একটা পক্ষ নিয়েই নিয়েছে। বাংলাদেশে এই সরকারের কার্যক্রম পছন্দ করে না, ফ্যাসিস্ট না, অথবা ফ্যাসিস্টের দোষর না, এরকম লোক আছে না? তারা কি নায়ের পক্ষে ভোট দিতে পারে না? তো যে সরকারি কর্মকর্তাদের আপনি হাবোটের পক্ষে নিলেন, তারা তো এমনি একটা পক্ষ হয়ে গেল। কিন্তু এই ক্যাম্পিংটা যদি আপনি বিশেষ সহকারী বা অ্যাডভাইজার, আপনারা যদি যেই বিভাগে গেলেন অথবা যেই ডিস্ট্রিক্টে গেলেন, ওইখানে যদি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আপনারা হাবোটের ক্যাম্পিংটা করতেন, কারণ সবাই যারা সনদে সাইন করেছে, তারা তো হাবোট দিবে বলেই তো সাইন করেছে, পক্ষ নিয়েই তো সাইন করেছে। তো তাদেরকে, রাজনৈতিক নেতাদেরকে মঞ্চে না বসাইয়া, সরকারি কর্মকর্তাদের মঞ্চে বসাইয়া হাবোটের ক্যাম্পেইনটা কেন করতেছেন? চতুর্দিক থেকে যখন সমালোচনা হলো,
বাধ্য হয়ে গতকাল প্রধান উপদেষ্টা ভিডিও বার্তা দিলেন, হাবোর্ড দিলে কি হবে না হবে। তো হাবোর্ড দিলে কি হবে না হবে, প্রশ্নপত্র তো আউটই আছে। হাবোর্ড দিলে এই হবে, না হাবোর্ড দিলে এই হবে, এই তো প্রশ্নপত্র আউট আছে। তা আপনার এতগুলো সরকারি কর্মকর্তা সারা দেশে মাঠে নামছে, অ্যাডভাইজাররা নেমেছে, বিশেষ সহকারী নেমেছে, তারপরে আবার আপনাকে জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিতে হবে কেন? আজকে থেকে সারা দেশে সকল ইউনিয়ন পরিষদের ইউনিয়নে রিক্সা নামবে, রিক্সা হাবোর্ডের পক্ষে রিক্সা ক্যাম্পিং নামবে। রিক্সা তো এমনি নামছে, হ্যাঁ, তো গাড়ি এখন আবার কি? এতদিন গাড়ি ছিল, কালকে আনুষ্ঠানিকভাবে রিক্সা না, আজকে আচ্ছা। আনুষ্ঠানিকভাবে রিক্সা নামবে। এই রিক্সা ক্যাম্পিং নামবে 4569 বা 79 এরকম, আমার ফিগারটা মনে নাই, এতগুলা ইউনিয়নে রিক্সা নামবে। প্রত্যেক রিক্সাকে, যে কটা রিক্সা নামাবে, প্রত্যেক রিক্সাকে ডেইলি 1000 করে টাকা দেওয়া হবে। তো ডেইলি 1000 যদি টাকা দেওয়া হয়, 4500 যদি ধরি, তো ডেইলি 45 লক্ষ টাকা। তো ডেইলি 45 লক্ষ টাকা যদি আপনি খরচ করেন, আমি একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম যে এই টাকাটা আসছে কোথা থেকে, বাজেটটা কোথায়? কারণ হাবোর্ডের তো কোনো আপনার বাজেট নাই। বাজেট করেন নাই তো। আর এই যে উপদেষ্টারা বা বিশেষ সহকারীরা বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্পিং করতেছেন, এটা তো সরকারি টাকা খরচ হচ্ছে, তো এটারও তো কোনো বাজেট নাই। এমনভাবে এটার পক্ষে করা হয়েছে যে সমস্ত অন্যান্য মিনিস্ট্রির পকেটে চলে যাচ্ছে, কিন্তু হাবোর্ডের ক্যাম্পিংয়ের কোনো বাজেট নেই। এই কায়দা করে তখন আমাকে বলে যে ইলেকশন কমিশন থেকে একটা বাজেট আমরা পেয়েছি, 2টা ক্যাম্পিং হবে, একটা হলো নির্বাচনের ক্যাম্পিং, জাতীয় নির্বাচনের ক্যাম্পিং, এর পাশাপাশি হাবোর্ডের ক্যাম্পিংটা হবে। তো সব জায়গায় কিন্তু শুভঙ্করের ফাঁকি রেখে গেছে। তো এখন জনগণকে যদি আপনারা এত আহাম্মক মনে করেন, জনগণ তো বুঝতে পারতেছে আপনারা কি করতেছেন। হাবোর্ডে দেশের কি হবে, সেই জন্য হাবোর্ড হচ্ছে না। আপনারা যে 18 মাস কি করলেন, আপনাদেরকে যাতে ধরা না যায় সেই জন্য হাবোর্ড হচ্ছে। দেশের স্বার্থে যতটা না হাবোর্ড হতো, তত আপনি সকল রাজনৈতিক দল যারা জুলাই সনদে সাইন করছে তাদেরকে সাথে করে নিয়ে আপনি ক্যাম্পেইনটা করলেন না কেন? আপনার তো দরকার রাজনৈতিক ইনভলভমেন্ট, পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া আপনি জনগণকে আপনি ইচ্ছা করলেও সবাইকে ডাকায় আনতে পারবেন না। কিন্তু পলিটিক্যাল ইনভলভমেন্ট কখন, যে লোকাল আপনি একটা ডিভিশনে গেছেন, ডিভিশনাল যা বিএনপির, জামাতের, এনসিপির অন্যান্য যারা লিডিং নেতাদের আছে তাদেরকে এক মঞ্চে বসায়া তাদেরকে দিয়ে বক্তৃতা দেওয়া হইতেন যে হাবোর্ডের পক্ষে ক্যাম্পিং করেন, সেটা তো আপনার করছেন। এই অবস্থায় নির্বাচন ফেয়ার হবে কিভাবে মনে করেন? এই অবস্থায় নির্বাচন, আমি এর আগেও বলেছি, আমি মনে করি যতক্ষণ পর্যন্ত সরকার নিরপেক্ষ না হবে ততক্ষণ পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি না। আমি এখনও বলি, আমি আগেও বলেছি, নির্বাচনের ক্ষেত্রে সরকার নিরপেক্ষ না এবং সরকারের প্রতি জনগণের 100% আস্থা নাই যে সরকার নিরপেক্ষ। কারণ সরকারের অনেকগুলো অ্যাডভাইজার, যেমন আমাদের বহু দূরে যেতে হয় না। গতকালই তো ডাক্তার তাহের সাহেব বলেছেন যে কয়েকজন অ্যাডভাইজার প্রধান উপদেষ্টাকে প্রকৃত খবর দিচ্ছেন না। তার মানে কি কয়েকজন অ্যাডভাইজার নিরপেক্ষ না? আবার অপরপক্ষ বলে যে আরও কয়েকজন অ্যাডভাইজার নিরপেক্ষ না। তো রাজনৈতিক দলগুলা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই যদি অ্যাডভাইজারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, তা আমি একজন সাধারণ মানুষ, আমি এই দেশের একজন সাধারণ নাগরিক, আমি তো আরও বেশি জোর গলায় বলতে পারি যে রাজনৈতিক দলের নেতারাই তো অ্যাডভাইজারদের উপর আস্থা রাখতে পারে না, তারা নিরপেক্ষ না। তা আমি তো জোর গলায় বলবো যে আগামী নির্বাচন ততক্ষণ পর্যন্ত নিরপেক্ষ হবে না যতক্ষণ পর্যন্ত অ্যাডভাইজারি পরিষদ, উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ না হবে। আমার উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতোই আমার একটা সংশয়, সন্দেহ সবসময় কাজ করে। কিন্তু এই অবস্থার দিকে মিললে এই মাত্র কয়েকদিন বাকি, আর এই 22শে জানুয়ারি আসলেই, নির্বাচনের ডেটের সঙ্গে আসলেই কিন্তু আমার একটা মানে অনেকেরই, আমার নিজেরও একটা আতঙ্ক যে নির্বাচনটা কি ঠিকমতো হবে কি না। কারণ এর আগের অভিজ্ঞতা তো আপনি জানেন, এর পরিণতিটা কী হয়েছিল। কিন্তু এই পরিস্থিতিতে মানুষের মধ্যে মানে যে আশঙ্কা দূর করার দায়িত্ব হচ্ছে সরকারের। তাই সরকারের বক্তব্য যদি সরকার যদি একটা পক্ষ নিয়ে বসে থাকেন, তাইলে আর এইটা তারা কীভাবে দূর করবেন? আশঙ্কা দূর করবেন? এটা আশঙ্কা দূর করতে পারবে না, কারণ সরকার যত দিন যাচ্ছে সরকারের আস্থাহীনতা তত বেশি স্পষ্ট হচ্ছে। সাধারণ মানুষ, এই যে নির্বাচন কমিশনের সামনে এগুলা হচ্ছে,
সরকার কোনো ব্যবস্থাই নিতে পারতেছে না। নির্বাচন কমিশনকে যে স্ট্রং করা, যে যেটা গিয়ে বলতেছে, যে জোরে গিয়ে ধমক দিতেছে, নির্বাচন কমিশন তার পক্ষে কাজ করতেছে না। নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ, মানে এতগুলো রাজনৈতিক দল যারা, এই বিএনপি যদি সকালে যায়, জামাত যায় বিকালবেলা, দুপুরে যায় এনসিপি, অমুক যায়, এ যায় সে যায়, মনে হয় যেন এটা কি। আপনি যখন দরজা খুলে দিয়েছেন, দরজা কিন্তু বন্ধ করতে হবে। দরজা বন্ধ হবে না তো, কারণ দরজাটা তো আপনি এমনভাবে খুলে দিয়েছেন যেটা আপনি ডিসিশন নিজেই নিতে পারতেছেন না, কি করবেন আপনি নিজেই জানেন না। এরকম একটা অবস্থায় আমরা তারপরেও আশাবাদ থাকতে চাই যে নির্বাচনটা যাতে হোক। নির্বাচনের বিকল্প নাই তো। নির্বাচনের বিকল্প নাই। নির্বাচনটা যদি না হয়, তবে যারা এখন আছে তারা তো বাঘের পিঠে চড়ছে, বাঘের পিঠে থেকে তা নামতে পারবে না সহজে, বাঘের পিঠ থেকে নামতেও পারবে না, নামলেও আবার সমস্যা আছে। সুতরাং তাদেরকে এখন সেফ এক্সিট যদি পেতে হয়, জনগণের কাদের উপর ভর করে, নির্বাচিত সরকারের কাদের উপর ভর করে এক্সিট নিতে হবে। এর কোনো বিকল্প নেই, না হলে এক্সিট পাবে না, জনগণই কেবল এক্সিট দিতে পারে। অনেক অনেক ধন্যবাদ মঞ্জু আপনাকে। দর্শক মন্ডলী আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।